আমরা জেন সার্টিফিকেশন ব্যাচ 3 এর কাউন্ট ক্লাস নাম্বার 1 এ আছি। হ্যাঁ, না আজকে থেকে ক্লাস নাম্বার 1 স্টার্ট হচ্ছে এবং আমরা সিলেবাস অনুযায়ী আগানোর চেষ্টা করব। ফার্স্ট পার্টে থাকবে বেসিক পিএসপি। জেন.কম থেকে সিলেবাসটা নেওয়া এবং এর কোনো ব্যতিক্রম নেই। আমরা পিএসপি 7 সার্টিফিকেশনের জন্য পড়াশোনা করছি এবং আই হোপ যে আপনারা কোর্স শেষ হওয়ার পর 1-1.5 মাসের মধ্যেই পরীক্ষা দেওয়ার জন্য প্রিপেয়ার্ড হবেন। বাট কোর্স চলাকালীন সময়ে প্রচুর প্রবলেম সলভিং এর দিকে নজর দিতে হবে, রাইট? বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং করার চেষ্টা করবেন, তাহলেই বেসিক্যালি সার্টিফিকেশনটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। তো এর আগের প্রিরিকুইজিট ওরিয়েন্টেশন ক্লাসে আমি জেন সার্টিফিকেশনের গুরুত্বটা বলেছিলাম, হ্যাঁ, এবং এর ভবিষ্যৎটাও আমরা বলেছি এবং পিএসপি সম্পর্কে ভালো জানার জন্য এর কোনো ব্যতিক্রম নেই, এটা আমরা বলেছি। এবং এও বলেছি যে আমরা যারা অনেকদিন ধরে পিএসপিতে কাজ করছি, যারা সার্টিফাইড ইঞ্জিনিয়ার, তারা আমাদের চাইতে অনেক বেশি জানেন পিএসপি সম্পর্কে। হয়তো তাদের এক্সপেরিয়েন্স, রিয়েল লাইফ প্রবলেম সলভিং এক্সপেরিয়েন্স কম, বাট তাদের টেকনিক্যালি পিএসপিটা আমাদের চাইতে হয়তো অনেক বেশি জানেন, আদারওয়াইজ এখান থেকে সার্টিফাইড হওয়া সম্ভব না, রাইট? 70টা কোশ্চেনের অ্যান্সার দিতে হয় 1.5 ঘন্টা টাইম, দ্যাট মিনস আপনার হাতে থাকে মাত্র 90 মিনিট। একটা কোশ্চেনের জন্য 1 মিনিটের সামান্য বেশি সময় পাওয়া যায়। সো টাইমটাও খুবই গুরুত্বপূর্ণ। বেসিক কিছু কোশ্চেন থাকে, অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন থাকে, সমন্বয় বলা চলে। 53টা কোশ্চেনের অ্যান্সার দিলে আপনি সার্টিফাইড হতে পারবেন, সো মোর দেন 70%। তো আপনাকে খুব ভালো করতে হবে আর কি পরীক্ষায়, যদি আপনি সার্টিফাইড ইঞ্জিনিয়ার হতে চান। আমাদের দেশে 100 পর্যন্ত, মানে 100 নাম্বার পর্যন্ত সার্টিফাইড ইঞ্জিনিয়ার আছে এবং অলমোস্ট সবাই ভালো জব করছে। দ্বিতীয় যে বিষয়টা, যে সার্টিফিকেশনের জন্য পড়াশোনাটা, আপনি যদি মানে এখানে লাকও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে, বিশেষ করে সার্টিফিকেশন এক্সাম গুলোতে। সাডেনলি আপনি অসুস্থ হয়ে যেতে পারেন এক্সামের আগে পরে বা এক্সামের সময়, মেন্টাল উইকনেসের কারণে ওই সময়টা আপনি হয়তো ভালো ফিল করছেন না, তখনও আপনার খারাপ হয়ে যেতে পারে। তার মানে এই না যে আপনি সার্টিফিকেশনের জন্য প্রিপারেশন নিয়েছেন, আপনি সার্টিফাইড হন না, এসব আপনি কিছুই জানেন না। আপনি অনেক কিছু কিন্তু জানেন। ইভেন আপনি যদি 50 মার্কসও পান, আপনি কিন্তু ওই 53 যিনি ক্রস করেছে তার সাথে পার্থক্য কি মাত্র 3 জনের। সো এই সার্টিফিকেট আর নন সার্টিফিকেটের মধ্যে পার্থক্য কিন্তু খুবই সামান্যই থাকে যারা সিরিয়াসলি এই কোর্সটা নিয়ে থাকে এবং কন্টিনিউ করে। শেষ পর্যন্ত যাওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ ইচ এন্ড এভরি কোশ্চেন ইম্পর্টেন্ট। কারণ আপনি 2টা টপিক বাদ দিয়ে দেবেন, এই না যে আপনি 2টা টপিক বাদ দিয়ে সার্টিফাইড হবেন, রাইট? এই সম্ভাবনা কম। তার মানে আপনাকে প্রত্যেকটা টপিকে কনসেন্ট্রেট করতে হবে। এখন আমরা যদি বলি যে সার্টিফিকেশনটা জন্য কি কি ধরনের কোশ্চিন হয়ে থাকে বা কোন কোন পার্টে কোশ্চিন হয়, আমাদের যে সিলেবাসটা দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে এই কোর্সটাতে কি আলোচনা হবে। আমি কোর্সটাতে যাচ্ছি। যে জেন সার্টিফিকেশনের কোর্স, আমি ডিটেলে যাই। একটু খেয়াল করেন, 30টা মডিউল দেওয়া আছে, মানে 30টা ক্লাস করানো হবে এটা বলা আছে। পিএসপি সি বেসিক আছে, ফাংশনস আছে, ডেট ফরম্যাট এন্ড টাইপস আছে। অনেকগুলিতে স্টার দেওয়া আছে। হ্যাঁ, এটা কি জন্য? এটা এই রিলেটেড সব, এই রিলেটেড সব, বুঝতে পেরেছেন? যেমন বলা হয় যে 5.3 স্টার,
তার মানে 5.3 স্টার PHP 5.3 স্টার এর PHP 5.3 এর সকল সাবভার্সন স্টার মিন সব সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখতে পাচ্ছেন সিকিউরিটি আছে স্ট্রিং আছে ডেটাবেস আছে অ্যারে আছে সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন আছে সো ইনফ্যাক্ট এই সকল টপিকই কিন্তু এখানে আলোচনায় আসবে হ্যাক অন লিনাক্স আছে যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাক অন লিনাক্স যে হ্যাঁ এটা কি জিনিসটা ছিল আমি কনফিউজ মানে অ্যাকচুয়ালি লিনাক্স ক্লাসে গেলে এই বিষয়টা ভালো করে সার্ভার অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড এবং সার্ভার সিকিউরিটি রিলেটেড ইস্যু সো খালি কথা বলে হয়তো কাছাকাছি যাওয়া যাবে না দেখিয়ে বলতে হবে হ্যাঁ তো এই যে টপিকগুলো এবং আস্তে আস্তে করে আমরা বলবো যে কোন টপিকে কতগুলো স্পেসিফিক ক্লাস এবং ওই ক্লাস অনুযায়ী কোথায় কতটা কোশ্চিন এসে থাকে সে বিষয়েও আলোচনা হবে এবং মক টেস্টের ব্যবস্থা থাকে প্রতিটা মকের সলিউশন দেয়া হয় ঠিক আছে ভিন্ন ভিন্ন কোশ্চিন এবং কোশ্চিনের সলিউশন কিন্তু ক্লাসে বসেই দেয়া হয় তো সব মিলিয়ে যেটা আমরা বলছি যে ক্লাস পার্টিসিপেশনটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস টাইমটাও সো আমরা শুরু করছি ফার্স্ট ডে লেসন থেকে এবং একদম শুরু থেকে বলতে পারেন যে ভেরি বেসিক যা আমরা হয়তো সবাই জানি বাট ক্লাসের প্রয়োজনে কোর্সের প্রয়োজনে আমরা এই বিষয়গুলো বলবো এবং একটু দ্রুতই এগিয়ে যাব তো আমি একটা অ্যাসাইনমেন্টকে দিয়েছিলাম প্রিরিকুইজিট ক্লাসে আমি দেখতে পাচ্ছি যে কাউসার অ্যাসাইনমেন্টটা এনেছে কি দেয়া হয়েছিল এই সিলেবাসটা কি আছে সেটা আর পিএইচপি ম্যানুয়ালটা শুধু দেওয়া হয়েছে এটা পিএইচপি ম্যানুয়াল রাইট ওকে পিএইচপি ম্যানুয়ালটা ডাউনলোড করে সবাই মোবাইলে রেখে দেবেন ইপাব ভার্সন ডেস্কটপ ওয়েব মানে যেখান থেকে আপনি কম্পিউটার অ্যাক্সেস করেন সেখানেই যেন আপনার ম্যানুয়ালটা থাকে ওকে তো আমি আপনাদের 10 মিনিট প্রিপারেশন নিতে বলছি পিএইচপি সম্পর্কে 2 মিনিট বলার জন্য আমি ঘড়ি ধরে প্রত্যেকের কাছ থেকে 2 মিনিট শুনবো পিএইচপি সম্পর্কে ঠিক আছে আফটার 10 মিনিটস পিএইচপি বিষয়টা নিয়ে একটু আলোচনা সামনের দিকে আগায় এটা হাইপারটেক্সট প্রি প্রসেসর ওয়াইডলি ইউজড ওপেন সোর্স জেনারেল পারপাস রাইট হয়তো আপনাকে কোশ্চিন এরকম আসতে পারে যে পিএইচপি সম্পর্কে হোয়াট ইজ পিএইচপি ওখানে কোশ্চিন দুই রকমের এখান থেকে দুই ধরনের কোশ্চিন আসতে পারে যে হাইপারটেক্সট প্রি প্রসেসর রাইট পার্সোনাল হোম পেজ প্রসেসর হাইপারটেক্সট এবং উলট পালট করে আপনার সামনে কোশ্চিন দিল সো ভেরি সিম্পল অ্যান্সার আপনারা জানেন হাইপারটেক্সট প্রি প্রসেসর আরেকটা কোশ্চিন আসতে পারে যে এটা ওপেন সোর্স জেনারেল পারপাস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা এই কথাটাকে ঘুরিয়ে বা উল্টো পাল্টা কথা বলে আরেকটা কোশ্চিন আপনার সামনে নিয়ে আসতে পারে বাট এটা খুব ভালো করে মনে রাখবেন এটা জেনারেল পারপাস ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অথবা ওপেন সোর্স জেনারেল পারপাস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এখানে বলা হচ্ছে যে স্পেশালি সুইটেড ফর ওয়েব ডেভেলপমেন্ট and can be embedded into HTML এবং এটা HTML এর ভেতরেও embedded হয় বাট ফাইল হতে হবে অলওয়েজ PHP এক্সটেনশনে ক্লিয়ার সো কোশ্চিনের প্রকারভেদটাও আমরা বলছিলাম PHP কি করে বা কি করা যায় সার্ভার সাইড স্ক্রিপ্টিং করা যায় কমান্ড লাইন স্ক্রিপ্টিং করা যায় রাইট ডেস্কটপ অ্যাপ্লিকেশনস এটা 5.6 এর পর থেকে বেসিক্যালি বলা হচ্ছে যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বাট এটা ওয়েব মোডেই আপনার সার্ভারের মধ্যেই কোডগুলো রেখে একটা বলতে পারেন যে প্লাগইন বা এক্সটেনশনের মাধ্যমে আপনাকে ওটা লোড করতে হচ্ছে তারপর কি ওটা কোনো না কোনো ব্রাউজারের সাহায্য নিয়ে বাট আদারওয়াইজ আপনি কিন্তু সরাসরি ডেস্কটপের যে কনসেপ্ট সেটা পাচ্ছেন না বাট তার ওইদিকে মুভ করছে আস্তে আস্তে PHP সিনট্যাক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ পিএইচপির বেসিক সিনট্যাক্সটা দেখতে ঠিক এরকম রাইট বাট এটা আমরা এখন ওই নেটবিনসে চলে যান আপনারা সবাই নেটবিনস ওপেন করেন একটা ছোট্ট প্রজেক্ট নিয়ে নেন জেন্ড ব্যাস 3 নামে আমিও সেটাই করছি এবং ইন দ্য মিন টাইম আজানো হয়ে যায়
তো কালকে আমি ওই এক্সাম দিতে গিয়ে একটা দেখলাম যে আমার বলছে যে আপনার যেটা বললেন যে পিএইচপি মিনিংটা, তো ওরা 4টা দিয়েছে। একটা দিয়েছে পার্সোনাল হোম প্রেজেন্টেশন, আগে যে নাম ছিল হাইপার টেক্সট প্রি প্রসেসর, পর লাস্ট দুটো ভুল দিয়েছি। তো আমি প্রথমটা দিয়ে দিয়েছি হাইপার টেক্সট প্রি প্রসেসর দিয়েছি, ভুল ধরছে। তো বলেছে 2টা দিতে হবে এখন। সেক্ষেত্রে কি স্যার 2টা দিতে হবে না, আমরা একটাই দিব? বলছি একটা কোশ্চেন করেছে যে একদম ফার্স্টে যে টপিকটা নিয়ে আমি কথা বলছিলাম, হোয়াট ইজ পিএসপি এ সিনট্যাক্সের বা ইয়েস হোয়াট ইজ পিএসপি এই স্লাইডটাতে, যে এই কোশ্চেনটা সচরাচর অনেক জায়গাতেই পিএসপি বেসিক যে কোশ্চেনগুলো আছে গেলেই বোঝা যায়, দেখা যায় যে হোয়াট ইজ পিএসপি বলা হয় হাইপারটেক্সট প্রি প্রসেসর, পার্সোনাল হোম পেজ বা আদার্স। যদি দুইটা থাকে আমাকে অ্যান্সার দুইটাই দিতে হবে। বাট আপনি যদি ওয়েবে পরীক্ষা দেন, অনলাইনে, তখন কিছু ট্রিক্স আছে। হ্যাঁ, অনলাইন পরীক্ষাতে ট্রিক্স হচ্ছে যে যদি রেডি বাটন থাকে, অ্যান্সার দুইটা হলেও যেটা মোস্ট কারেক্ট সেটা আপনাকে চুজ করতে হবে। রাইট, মোস্ট কারেক্ট। ও আচ্ছা, রাইট, যে আপনি এখানে দুইটা অ্যান্সারই পাচ্ছেন। এটাকে হাইপারটেক্সট প্রি প্রসেসরও বলা যায়, পার্সোনাল হোম পেজও বলা হয়। বাট লেটেস্টে কি পার্সোনাল হোম পেজ না হয়ে হাইপারটেক্সট প্রি প্রসেসর। সো রেডি বাটন হলে আপনি একটাই চুজ করবেন, আর যদি চেক বক্স হয় ও আচ্ছা, ঠিক আছে, আমি ফোর্স করব যেটা কারেন্ট আছে। রাইট, হ্যাঁ। যদি চেক বক্স রাখে আপনাকে কনফিউজ করছে সে, রাইট, একাধিক কোশ্চেনের অ্যান্সার সেখানে থাকতে পারে, দ্যাটস ওয়াই সে ওখানে চেক বক্স দিয়েছে। বাট চেক বক্স দেওয়ার অর্থ এই না যে সে ওখানে অলওয়েজ একাধিক কোশ্চেনের অ্যান্সার রয়েছে। মানে কোশ্চেন দেখে বুঝে কারেক্ট অ্যান্সারের দিকে আপনাকে যেতে হবে। তো আমরা এখানে যাই। জাস্ট একটা প্রজেক্ট আকারে নিয়ে আসি, যাতে ডে 1 ডে 2 করে করে ছোট ছোট প্র্যাকটিস গুলো আমি এখানে রাখতে পারি। ডে 01 এ আছি। এই যে দুইটা ক্লাস হবে আজকে এবং আগামী বৃহস্পতিবার, তারপরে কিন্তু একটা পরীক্ষা হবে। সো মাথায় রাখবেন অলওয়েজ 15 থেকে 20 মার্কসের একটা শর্ট কোশ্চেন, এবং সেটা সলিউশন ক্লাসে আপনারা পরীক্ষা দেবেন, দেন সলিউশন করে আবার পুনরায় ক্লাস শুরু হবে। সেটা অলওয়েজ মাথায় রাখবেন। আর বিজন আর আমরা কিন্তু কোশ্চেন ধরে ধরে আগাচ্ছি, একদম ভেরি বেসিক লেভেলের কোশ্চেন দিয়ে শুরু করেছি। ফার্স্ট কোশ্চেন কি পিএসপি, এটা বেসিক পিএসপি।
দ্বিতীয় যে কোশ্চেনটা বা যে টপিকটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে যে পিএসপি কি করতে পারে, এর উপরেও কোশ্চেন আসতে পারে, রাইট? ওই চারটা অপশনের মধ্যে আপনার এর ভেতরে একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, ইভেন তিনটাও থাকতে পারে। তার মানে যে তিনটা পয়েন্ট এখানে স্পেসিফিক ভাবে বলা হয়েছে এটা যেন টোটালি আপনার মাথার মধ্যে গেঁথে যায়। পিএসপি কি করতে পারে, হোয়াট ক্যান পিএসপি ডু? সার্ভার সাইড স্ক্রিপ্টিং, কমান্ড লাইন স্ক্রিপ্টিং এন্ড রাইট ডেস্কটপ অ্যাপ্লিকেশনস। এই জায়গাতেই অনেকে মিস্টেক করে ফেলবে, রাইট? বিশেষ করে যারা পিএসপি তে কাজ করছে বাট জেএনডি কোর্স করছে না, যারা ম্যানুয়াল পড়ে না, তারা কিন্তু এটা জানবেই না যে এটা দিয়ে ডেস্কটপ অ্যাপ্লিকেশন হচ্ছে। ক্লিয়ার? তো এই তিনটা জিনিস আপনাদের যেন মাথায় থাকে। কমান্ড লাইন লাইক শেল কমান্ড, আমি সার্ভার সাইডে কোনো একটা স্ক্রিপ্ট করব, কমান্ড লাইনে আপনি কমান্ড চালাবেন, লাইক ল্যারাভেল করেছেন, দেখেছেন ওখানে কি আমি পাওয়ার শেলে গিয়ে পিএসপি আর্টিসানের কমান্ড চালাই? হ্যাঁ, ওইগুলো পিএসপি কমান্ড লাইন। ঠিক আছে, ইভেন পিএসপি কমান্ড লাইন শেলে যখন সার্ভার শেলে কোনো ফাইল ধরেন আমরা অটো রান করাতে চাচ্ছি, কমান্ড চালিয়ে দেওয়া হয় কর্ন, রাইট? আবার কখনো যদি আমরা মনে করেন কোনো ফাইলকে আমরা কনভার্ট করতে যাচ্ছি, লাইক কোনো ভিডিও ফাইল সার্ভারগুলোতে, এফএফএমবিজি সার্ভারগুলোতে, সেখানেও কমান্ড লাইন চালানো হয়, রাইট? সো এখানে বলা হয় কমান্ড লাইন স্ক্রিপ্টিং। আর সার্ভার সাইড স্ক্রিপ্টিং তো রেগুলার রাইটিং ডেস্কটপ অ্যাপ্লিকেশন। পিএসপি সিনট্যাক্স ভেরি সিম্পল, এবং আমরা সবাই জানি যে পিএসপি সিনট্যাক্সটা আমরা নরমালি এভাবে লিখতে পারি, ওপেনিং, এবং এটাকে আমরা লাস্টে যেটা লিখি সেটাকে আমরা ক্লোজিং ট্যাগ বলে থাকি। উপরেরটা কি আমার ওপেনিং ট্যাগ, নিচেরটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ। বাট আরেকটা বিষয় একটু মাথায় রাখবেন, এটা হচ্ছে কমেন্টস। হ্যাঁ, এই যে স্ল্যাশ স্টার 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 স্ল্যাশ স্টার, এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্টস। আবার সিঙ্গেল লাইন কমেন্টস হচ্ছে দুইটা স্ল্যাশ, এটাকে বলা হচ্ছে কি সিঙ্গেল লাইন কমেন্টস। কমেন্টস, হ্যাঁ, কমেন্টস হচ্ছে ডিসেবল করে রাখা, কোডের মধ্যে থাকবে বা ডিসেবল থাকবে। বাট কমেন্টস কাকে কমেন্টস করবেন? কোডকে? নো, কোডের উপরে বিবরণকে আপনি কমেন্টস করবেন, কোডের ডিক্লারেশন, কোডের সিগনেচারকে আপনি কমেন্টস করবেন। এই যে এই কোডটা কি করছে, এই কোড কে লিখেছে, এই কোড কি আউটপুট দিচ্ছে, এই কোড কি ইনপুট নিচ্ছে, লাইক কোন একটা ফাংশনের উপরে আপনি লিখছেন যে কে লিখলো, কবে লিখলো, কেন লিখলো, এর ফাংশনের প্যারামিটার কি কি, কোন প্যারামিটার কি টাইপ, কিসে রিটার্ন করবে, কবে মডিফাই হলো, রাইট? এটাকে বলা হয় ফাংশনের ডিক্লারেশন, কমেন্টস। আপনি সেই সম্পর্কে বলে রাখছেন। সো কমেন্টস দুই রকম হয়, সিঙ্গেল লাইন কমেন্টস আর মাল্টি লাইন কমেন্টস। সিঙ্গেল লাইন কমেন্টস দুইটা ব্যাকস্ল্যাশ, একটা লাইনকে কমেন্টস দেবে। স্যার আমি আমার ল্যাপটপে ওটা করতে পারছি, ভাইরাস থেকে ফেস করতে পারছি। এতক্ষণ ধরে ট্রাই করতেছিলাম পিসিটা করার জন্য। আচ্ছা, ওটা জি ড্রাইভে পাইথন ইনস্টল করা, তো এটা একটু ঝামেলা হচ্ছে, ওটা আশা করি কালকে সকালে। ওকে, নো প্রবলেম, আসেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। তার মানে স্যার আমরা কোড কমেন্ট করি না, আমরা হ্যাঁ, কোডকে কমেন্টস করা ব্যাড প্র্যাকটিস বলা হয়। হ্যাঁ, কোড আপনি কমেন্টস করবেন, এটা যদি অন্য কোনো সুপারভাইজার দেখেন তাহলে আপনার যে উপরে ব্যাড ইমপ্রেশন তৈরি হবে। সে কোডকে কেন সে বন্ধ করে রেখেছে, যদি সেটা কাজেরই না হয় ফেলে দেয়, রাইট? বাট এটাকে কমেন্ট আউট করে রাখা যাবে না, কোডকে কমেন্ট আউট করা যাবে না। বাট সার্টেন টাইমে আপনি ডিবাগ করছেন সেজন্য ঠিক আছে, বাট আপনার কোড রিলিজ হয়ে গেছে, তার মধ্যে আপনি কমেন্ট আউট কোড রেখেছেন, তার মানে কি এটা অপ্রয়োজনীয় কোড। অপ্রয়োজনীয় কোড রাখা হচ্ছে এটা গার্বেজ তৈরি করা প্রজেক্টের মধ্যে, এটা ব্যাড প্র্যাকটিস। তো এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস। আর উপরে দেখেন যে লেখা আছে, এগুলোকে বলা হচ্ছে মাল্টি লাইন কমেন্টস। সো এটাও ধর এই কোশ্চেনও আপনার কাছে আসতে পারে যে পিএসপি তে কমেন্ট সাইন কি। সো মাল্টি লাইন কমেন্টস হচ্ছে দিস স্ল্যাশ স্টার, এই যে অটোমেটিক সে কিন্তু স্টার স্ল্যাশ দিয়ে কমেন্টস ক্লোজ করে দিয়েছেন এবং স্টার স্টার দিয়ে যাচ্ছেন, এটা মাল্টি লাইন কমেন্টস। ওকে, যদি আমরা বলি যে কমেন্টসটা কি, একটা ছোট্ট ভিউ আমি যদি দেখাই, একটা লাইভ প্রজেক্ট, আমাদের এই প্রজেক্টের একটা ফাইলকে আমি হয়তো আপনাদের দেখাবো।
যে সি কমেন্টস, রাইট, যে এটা একটা ফাংশন, ফাংশনের উপরে তার সম্পর্কে বিবরণ দেওয়া আছে, রাইট। সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নাও এখন আমরা পরবর্তী কিছু সিনট্যাক্সে যাই। ওই কমেন্টস নিয়েই আছি আমাদের। সিনট্যাক্সের ব্যাপারে পিএইচপি ক্লোজিং ট্যাগ তো সব জায়গায় প্রয়োজন। হ্যাঁ, এটা আমি একটু ক্লিয়ার করছি, এখনই আমি বলছি যে এই যে এখানে একটু খেয়াল করেন ওয়ার্নিং সাইন দেখাচ্ছে আননেসেসারিলি ক্লোজিং ডেলিমিটার্স। আমার যদি এটা পিওর পিএইচপি ফাইল হয় আর এর মধ্যে যদি কোনো মার্কআপ ল্যাঙ্গুয়েজ না থাকে, মার্কআপ মিন্স এইচটিএমএল সিএসএস যদি না থাকে, সেক্ষেত্রে পিওর পিএইচপি ফাইল সকল কোড পিএইচপি সেখানে ক্লোজিং ট্যাগটা আননেসেসারি, এটা দরকার নেই। শুধু স্টার্টিং, যেহেতু এটা পিএইচপি ফাইল, পিএইচপি কে ক্লোজিং অটোমেটিক ধরে নেওয়া হয়। ক্লিয়ার? ওকে, স্টার্টিং এ না থাকলেও ভালো না, স্টার্টিং দিতেই হবে। জাভাস্ক্রিপ্টে তো মনে লাগে, দেখেন এটা পিএইচপি ট্যাগ, এটা স্ট্যান্ডার্ড ট্যাগ বলা হয় পিএইচপির। শর্ট, ওপেন এবং ক্লোজ ট্যাগ, এটাকে শর্ট ট্যাগ বলা হয়। যেখানে পিএইচপি নেই, পিএইচপি কথাটা লেখা নেই, এএসপি ট্যাগ এভাবে লিখতে হয়। আর স্ক্রিপ্ট ট্যাগ, যে পিএইচপির স্ক্রিপ্ট ট্যাগ যদি কেউ বলে তাহলে আপনাকে লিখবেন স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ পিএইচপি স্ক্রিপ্ট ক্লোজ। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে সবগুলি কি বর্তমানে ইউজ আছে? হ্যাঁ, ইউজ আছে, বাট আপনি 7 এ স্ট্যান্ডার্ডটাই প্র্যাকটিস করা হয়ে থাকে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা, তাহলে স্ট্যান্ডার্ড শর্ট ওপেন, রাইট, নামটা কি শর্ট ওপেন, এসপি ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট ট্যাগটা আপনার এ ধরনের কোশ্চেন, কিন্তু ছোট ছোট কোশ্চেন বা একদম ভেরি বেসিক লেভেলে আপনাকে মানে খুশি করার জন্য ফার্স্ট কোশ্চেনটা এটাই চলে আসতে পারে। আপনি পরীক্ষা দিতে বসেছেন, আপনাকে খুশি করতে চাচ্ছে কেউ, আপনি মক দিতে যাবেন, ফাইনাল পরীক্ষায় এই ধরনের কোশ্চেন এক্সপেক্ট করবেন না। বাট শুরুটা হচ্ছে যে আপনি কিভাবে শিখছেন পিএইচপি, সেটা দিয়ে কিন্তু শুরু হচ্ছে। যে এই কোশ্চেনের অ্যান্সার কেই না জানে, আপনি বলতেই পারেন, বাট একদম ইন ডেপথে তাকে যদি বলা হয় যে স্ক্রিপ্ট ট্যাগ লিখেন, কেউ একজন 5 বছরের এক্সপেরিয়েন্স, সে হয়তো আগে জানতো, সে ভুলে বসে আছে, সে পারবে না। আপনি যদি না পড়েন, আপনিও পারবেন না, রাইট। সো পড়তে হবে কোন লেভেল পর্যন্ত, সেটা এখানে বোঝানোর চেষ্টা করছি আমরা, রাইট। যে সহজ জিনিসের মধ্যেও কিন্তু কিছু কিছু ইনফরমেশন আছে যেটা আপনার কাছে হয়তো এখন নেই, বাট সেগুলো আপনাকে রপ্ত করতে হবে। সো এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, এটা কি পিএইচপি সিনট্যাক্স। স্ক্রিপ্ট ট্যাগটা কি ধরনের কাজে প্রয়োজন? এটা আপনি যেমন নো লেখা হয় এরকম কিছু, মানে নরমাল যে আপনি পিএইচপি ফাইলে কি HTML পিএইচপি লেখেন না, কম্বাইন করে এমবেড করে, ওই জায়গায় পিএইচপি ট্যাগ ওপেন করে পিএইচপি লিখছেন, না করে আপনি স্ক্রিপ্ট ট্যাগ দিয়েই লিখতে পারেন। আমি এই কাজটা করছি। HTML ফাইলের ভিতরে পিএইচপি এই স্ক্রিপ্ট লিখে মানে HTML তো ফাইলে তো পিএইচপি রানই করে না। পিএইচপির মধ্যে আপনি প্রচুর HTML লিখেছেন, রাইট। আপনি ফর এক্সাম্পল, আমি একটা কোড নিয়ে আসি আপনাদের জন্য। সিম্পল একটা পেজ নিয়ে আসি। যার ভেতরে প্রচুর কোড আছে, মনে করেন HTML এর কোড। পিএইচপি ফাইলের এক্সটেনশন কিন্তু অলওয়েজ কি হবে, পিএইচপি হবে। এই যে এটা সকল কোড কি HTML দিয়ে করা, রাইট। সকলের মধ্যে কিছু জাভাস্ক্রিপ্টও রয়েছে, বাট আমি চাচ্ছি যে না, এখানে কিছু ল্যারাভেল কোড আছে, এটা আমি মুছে ফেলি, এখানে একটা পিএইচপি লিখবো। হ্যাঁ, যে পিএইচপি দিয়ে কোনো কিছু ডেটাবেস থেকে তুলে না, কোনো ভেরিয়েবলকে এখানে ইকো করব বা সামথিং কিছু একটা করব। সো স্ক্রিপ্ট
কি লিখে ল্যাঙ্গুয়েজ PHP স্ক্রিপ্ট লিখছেন, ঠিক আছে। এখানে আপনি এখন PHP লিখতে পারেন, যে লাইক আমি বলছি দিস ইকো ABC, এখানে যদি আমি স্ট্যান্ডার্ড ভাবে PHP একই কথা। আমি যদি স্ট্যান্ডার্ড PHP লিখতাম, আমি এটাকে কপি করি, একই জিনিস। ওইটা HTML ফরম্যাট ছিল, এটা PHP এর। ওইটা স্ক্রিপ্ট ট্যাগ, HTML স্ক্রিপ্ট ট্যাগ, যার ভিতরে PHP ইনকর্পোরেট আপনি করতে পারছেন। আপনি উপরের লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে আমি যদি .php না লিখে এক্সটেনশন .html ফাইলের ভিতরে যদি PHP করতে চাই, তখন কি স্ক্রিপ্ট হিসাবে কাজ করবে না, কারণ এটা তো আর চিনবে না। আচ্ছা, এটা চিনবে, এটা তো ভেরিয়েবল তো HTML চিনে না। মানে PHP হতে হলে ফাইল PHP এক্সটেনশনের হতে হবে, এটা ম্যান্ডেটরি। আচ্ছা, তার মানে এই ট্যাগগুলো আমরা বুঝলাম, তাই না? ক্যানোনিক্যাল PHP ট্যাগস, এই কথাটা যদি কখনো আপনার সামনে চলে আসে, তখন কি অ্যান্সার হবে? এই যে ক্যানোনিক্যাল PHP ট্যাগস অথবা স্ট্যান্ডার্ড ট্যাগস। সো স্ট্যান্ডার্ড ট্যাগসকে ক্যানোনিক্যাল PHP ট্যাগসও বলা হয়ে থাকে। সো এটাও মাথায় রাখবেন, কারণ এটা বেসিক্যালি কোনো একটা নেম যেটা সিনোনিমও বলা চলে স্ট্যান্ডার্ডের, রাইট? সো এটাকে একটু ফোকাস করবেন যে কোন লেভেলে কোশ্চেন আসতে পারে। দেখেন 7.5.4, আমরা যেহেতু 7 এ যাচ্ছি, সো ইন ভার্সন 7 এ SP ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ রিমুভ ফ্রম PHP, ঠিক আছে? মানে SP এবং স্ক্রিপ্ট ট্যাগকে রিমুভ করে দেওয়া হয়েছে। আর ভার্সন 5.4 এ এই যে এটাকে PHP ইকো বলা হয়, ইজ অলওয়েজ অ্যাভেলেবল regardless of the short open tag INI settings। মানে আমি PHP INI settings এ enable করার মাধ্যমে short open tag কে enable করে নিতে পারি। বাট এই কোশ্চেনটা, মানে এই জায়গাটা একটু মনে রাখতে হবে আপনাদের, যে যদি উল্টো কোশ্চেন করে যে PHP 7 এর অ্যাভেলেবল ট্যাগ কোনগুলো, স্ট্যান্ডার্ড ট্যাগ আর স্ট্যান্ডার্ড আর শর্ট, আর ASP আর স্ক্রিপ্ট তো রিমুভ। মানে 4টা ট্যাগ ছিল আমাদের PHP তে। ট্যাগ মূলত 4টা, আবারও বলছি 4টা ট্যাগ লিখছি আমি। এটা ক্যানোনিক্যাল অর স্ট্যান্ডার্ড, রাইট? আচ্ছা, এরপর এটা হচ্ছে শর্ট, রাইট? তারপরে হচ্ছে কই গেল পার্সেন্টেজটা, কোথায়? হ্যাঁ, এটা SP ট্যাগ, রাইট? আর লাস্টে একটা লিখছিলাম স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ PHP স্ক্রিপ্ট ক্লোজ। 7 এ এই দুইটা আছে, আর এই দুটোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। স্যার আমরা তো 7 এর জন্য প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, যদি আমাদেরকে বলে PHP ট্যাগস কি কি, তো সেক্ষেত্রে কি শুধু দুইটার অ্যানসার হবে? উপরে দুইটা লিখবেন। হ্যাঁ, PHP এর জন্য অ্যাভেলেবল ট্যাগ কি, দুইটা লিখতে হবে, ঠিক আছে? যদি বলে কোশ্চেন করে বসে যে এই দুইটা দিয়ে, যে এই দুইটা ট্যাগ কিনা, তখন আমাকে না বলতে হবে। মানে এখানে ঘুরিয়ে পেঁচিয়ে, যেহেতু 4টা জিনিস 8টা কোশ্চেন তারা করতেই পারে, সে বুদ্ধি তাদের মাথায় আছে, বুঝতে পেরেছি। বাট আপনারা যতটুকু মাথায় রাখবেন যে স্ট্যান্ডার্ড ট্যাগ এবং শর্ট ট্যাগ আছে, SP ট্যাগ স্ক্রিপ্ট ট্যাগ বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাট কোশ্চেনকে পড়ে বুঝে অ্যান্সার করতে হবে। কমা সেমিকোলনের মধ্যে অনেক ডিফারেন্স, ওইটা আপনাকে ভোগাবে। বাট প্রচুর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়ে আপনাকে যেতে হবে, রাইট? এরকম অনলাইনে কি
আছে, মকের ব্যবস্থা আছে। ঠিক না স্যার? দেখেছেন যে escaping from HTML, everything outside of the pair of opening and closing tag is ignored by the PHP parser. এই যে আমি example.php ফাইলে এত কিছু লিখলাম, হ্যাঁ, আমার PHP 7 ভার্সন যেহেতু আছে, এখানে শুধুমাত্র এই একটা লাইনই সে এক্সিকিউট করবে, যেহেতু এটা রেপ্লিকেটেড, সো এই লাইনটাও দেখবে না, বাকি সব কিছু সে স্কিপ করবে। ক্লিয়ার? ওখান থেকে যা সে বোঝাতে চেয়েছে। দেখেন এখানে কন্ডিশনাল বলা হচ্ছে, রাইট? আমি কিভাবে এটাকে বলতে পারি, আমি এটাকে কপি করি এবং রান করাই। কপি করে এনেছি, একটু আমাকে ইয়ে করে নিতে হবে, এটা তো PHP আছেই ওপেনিং, সো আলাদা করে বলার নেই। শুরু, দেন আবার শুরু, তাই না? এখানে যেহেতু শেষ হয়েছে আবার কিছু লেখা হয়েছে, আবার এলস দেওয়া হয়েছে, আবার PHP শেষ হয়েছে, আবার স্ট্রিং দেওয়া হয়েছে, মানে HTML দেওয়া হয়েছে, আবার এন্ড এলস করা হয়েছে, দেন PHP ক্লোজ করা হয়েছে। এই সিনট্যাক্সটা আমরা বুঝি, রেগুলার PHP সিনট্যাক্সের পরিবর্তে এই সিনট্যাক্সটা কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। বলেন। রেগুলার যেটা আমরা কার্লি ব্রেক ইউজ করি, ওইটা আমি এটাই ইউজ করি বর্তমানে, আগে ওইটা করতাম এক ভাই যাচ্ছে, তো ওইটা এটার মধ্যে ডিফারেন্ট কি কোনো দিক দিয়ে কোনো ডিফারেন্ট আছে? না, তেমন কোনোই ডিফারেন্স নেই, শুধুমাত্র ওই কার্লির যে হিসেব নিকেশ মিস্টেক হয় সেটাকে রিমুভ করা, রাইট? অনেক সময় অনেক কার্লি আমরা বুঝতে পারি না যে কোন কার্লি কোথায় শেষ হলো, এটাকে খুঁজে বের করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা যদি এই প্র্যাকটিসটা করি তখন এই কার্লি মিসম্যাচ হওয়ার সম্ভাবনা থাকে না, রাইট? সো এটা ওপেন হয়েছে, এটা কার্লি ওপেন বলা হয়, এখানে ক্লোজ বলা হয়, দ্যাট মিন্স এটা ইফ এলস, আর সবার শেষে এন্ড ইফ বললেই ওই উপরের ইফটা ক্লোজ হয়ে যায়, রাইট? সো এটা বেসিক্যালি এরকম, দিস। দেন দিস, বুঝতে পেরেছেন? সো এটারই একটু স্মার্ট ওয়েটা কি দিস কার্লি স্টাইলটা, হ্যাঁ, কোলন, এটাকে স্কোপ রেজুলেশন নরমালি বলে থাকে, বাট এটা স্কোপ অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্ষেত্রে ওখানে স্কোপ দুইটা কোলন দিয়ে লিখতে হয়, এখানে একটা। সো এক্সেপশন যদি ট্রু হয় তাহলে কোড এক্সিকিউট হবে, আদারওয়াইজ হবে না। সো এই হচ্ছে প্রসেস। প্রিন্ট আর ইকো, প্রিন্ট আর ভারডাম্পের মধ্যে পার্থক্যটা কি? ভারডাম্প হচ্ছে আপনার ডাটা টাইপ,
নাকি একই রকমই তো আউটপুট তো একই রকম পাওয়া না একটু ডিফারেন্ট আছে, একটু ডিফারেন্ট আছে। দেখেন আমরা দুইটা জিনিস, আমরা দুইটা কনস্ট্যান্ট নিয়ে কথা বলছি এখন, আমরা আরেকটু ভেতরের দিকে আসি। আমরা কথা বলছি ইকো আর প্রিন্ট নিয়ে। বোথ আউটপুট দেখায়, দুটাই কনস্ট্রাক্ট, ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট বলা হয়ে থাকে। বাট প্রিন্টটা হচ্ছে ফাংশনের মতো, এটা রিটার্ন ভ্যালু আছে। ইকো এর কোনো রিটার্ন ভ্যালু নেই, ঠিক আছে? এই যে ইকোর যে কার্লিটা দেখছেন, এটা ম্যান্ডেটরি না, রাইট? যে আপনি কার্লি দিয়ে ইকোকে ইউজ করবেন, ইকোর পরে আপনি ভেরিয়েবল দেন, ইকোর পরে আপনি স্ট্রিং দেন, আপনি যে কোনো ভাবে সে কাজ করবে, সে কোনো কিছু রিটার্ন করে না। আর প্রিন্ট কোনো না কোনো কিছু রিটার্ন করবে, সে ইনপুট নেবে, তার উপর বেস করে সে কোনো কিছু রিটার্ন করবে। বাট দুইজনই কি কনস্ট্রাক্ট, দুজনের মধ্যে বেসিক পার্থক্য, একজন ফাংশনের মতো বিহেভ করে আর একজন কোনো ভ্যালু রিটার্ন করে না। যেহেতু ফাংশনের মতো বিহেভ করে, দ্যাট মিনস সে কিছু রিটার্ন করে। ক্লিয়ার? সো যদি কখনো আপনাকে বলে যে পিএসপি তে আউটপুট দেখানোর মাধ্যম কি কি আছে, দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে ইকো আর একটা প্রিন্ট। দুইটাই কি পিএসপির কনস্ট্রাক্ট, রাইট? পিএসপির কনস্ট্রাক্ট, বাট পার্থক্য হচ্ছে প্রিন্ট কাজ করে ফাংশনের মতো, তার রিটার্ন ভ্যালু আছে, ইকো কোনো কিছু রিটার্ন করে না। যেমন ফাংশন আমরা এরে এগুলা যেমন রিটার্ন করতে পারি, আর ইকো হচ্ছে ভেরিয়েবল টাইপের যে জিনিসগুলো সেগুলো আমরা রাইট। ওগুলো তার রিটার্ন সব জায়গায় প্রিন্ট ব্যবহার করলে কি কোনো ক্ষতি আছে? আচ্ছা, ঠিক আছে, এটা সব জায়গায় আবার প্রিন্ট ব্যবহার করা যায় না। কমেন্টস, তিন টাইপের কমেন্টস আছে, সিঙ্গেল লাইন কমেন্টস, মাল্টি লাইন কমেন্টস আর ডকুমেন্টেশন কমেন্টস। সো ডকুমেন্টেশন কমেন্টসটা আমি দেখাচ্ছিলাম, আর সিঙ্গেল লাইন কমেন্টসটা দুইটা স্ল্যাশ আমি বলেছি। মাল্টি লাইন কমেন্টসও ওই একই ভাবে স্ল্যাশ স্টার 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 স্ল্যাশ স্টার এভাবে দিতে পারেন, অথবা আপনি স্ল্যাশ স্টার ওপেন করবেন, স্ল্যাশ স্টার ক্লোজ করবেন, তখন ওইটা মাল্টি লাইন কমেন্টস হবে। সো ডকুমেন্টেশন কমেন্টসটা নেটবিনসে যেটা আসে, মনে করেন আমি বলছি সিঙ্গেল লাইন কমেন্টস, মনে রাখবেন, ঠিক আছে? মাল্টি লাইন কমেন্টস, এটাকে মাল্টি লাইন কমেন্টস বলা হবে। আর ডকুমেন্টেশন কমেন্টস, এটা হচ্ছে ডকুমেন্টেশন কমেন্টস, রাইট? হ্যাঁ, আমি একটা বড় প্রজেক্টের ভেতরে ফাংশনের উপরে কিছু দেখালাম না, সো এটাকে ডকুমেন্টেশন কমেন্টস বলা হচ্ছে। আর আমি যেটা দিয়ে রেখেছি এটা মাল্টি লাইন কমেন্টস, আর দুইটা স্ল্যাশ শুধু সিঙ্গেল লাইন কমেন্টস। সো এটার কোশ্চেনের অ্যান্সার কিন্তু পারতে হবে যদি কখনো আমরা ধরি। এই যে ডকুমেন্টেশন কমেন্টস, আমি ওখানে কিন্তু খেয়াল করেছেন @author, @code, @doc_root। সো এটা একটু পড়তে হবে, ডকুমেন্টেশন কমেন্টসে কি দিয়ে কি বোঝায় সেটা লেখা আছে সুন্দর করে, এটা একটু রপ্ত করতে হবে। যে ডেসক্রিপশনটা কি হবে, @exception, ক্লাস নেম, ফাংশন নেম আর ডেসক্রিপশন আমাকে এখানে বলতে হবে। হ্যাঁ, সো এখানে অনেকগুলো ডকুমেন্টেশন কমেন্টস এর অপশন দেওয়া আছে, সেটা আমাদের বিষয় পড়ে রাখতে হবে যে কার কি কাজ। এখান থেকেও আপনার কোশ্চেন আসতে পারে, রাইট? এখান থেকেও কোশ্চেন আসতে পারে, জাস্ট সিনট্যাক্স কি আর ডেসক্রিপশন কি টাইপের সেটা আমাকে বলতে হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আপনাকে বলছে রিটার্ন, রাইট? @return, দেন আপনি ডেসক্রিপশন লিখবেন, মানে কি রিটার্ন করবে সেটা আপনি, ডেসক্রিপশন মিন্স হচ্ছে কি করবে। প্যারাম, @param, প্যারামটা কি প্যারামিটারের নাম, আর ওই প্যারামিটারের কি ইনপুট নিয়ে আছে। মনে করেন আমি একটা প্যারামিটার নিয়েছি @param, আমার প্যারামিটার হচ্ছে $x, $y, so x is a integer and y is a string, এটা হচ্ছে তার ডেসক্রিপশন। আমি বোঝাতে পেরেছি? বোঝেন নাই? আমি এখানে যাই, যদিও এটা প্রফেশনাল প্রজেক্ট, এদিকে দেখানোটা ওই লেভেলে উচিত না, বাট আমি ভিন্ন আরেকটা প্রজেক্টে যাচ্ছি। মনে করেন আমি এখানে লিখছি
আপনি কমেন্টস করছেন, ঠিক আছে? আমি বলছি @ কিন্তু প্যারাম নেই, প্যারামিটারই নেই এই ফাংশনটা, ঠিক আছে? আমি কারো প্যারামিটার আছে সেরকম কোনো ফাংশনে যাই। এসব ছোট ছোট ফাংশন, কোন ফাংশনেরই প্যারামিটার এই যে এখানে আছে, প্যারাম। প্যারামটা কি? $product ID। এর ডেসক্রিপশনটা কি? দিস প্যারামিটার holds product ID। জাস্ট একটা ডেসক্রিপশন। অথর নেম @author name, অথরের নামটা লিখবেন, লাইক বিজন আহমেদ। সো ঠিক এভাবেই আর কি যাবে। এই ডেসক্রিপশন গুলো আমাদের একটু পড়তে হবে, সিনট্যাক্স কি সেটা আমাকে কিভাবে লিখতে হবে সেটা আমাদের একটু বুঝতে হবে। সো যে 3টা পেজ আছে ফর কমেন্টস বা ডকুমেন্টস কমেন্টস, সেটা একটু স্টাডি করবেন। বেশ কিছু বিষয় আছে, হ্যাঁ, ডকুমেন্টস কমেন্টস। আচ্ছা দেখেন, অপারেটরস। মানে অপারেটর আছে অনেক টাইপের। এর মধ্যে অ্যারিথমেটিক অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, বিটওয়াইজ কম্পারিজন, এরর কন্ট্রোল, এক্সিকিউশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, লজিক্যাল, স্ট্রিং, অ্যারে, টাইপ, সকল ধরনের অপারেটর রয়েছে। বাট আমরা যখন বেসিক লেভেল পিএইচপি করি তখন অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, দ্যাটস ইট, রাইট? বাট এখানে অপারেটরের প্রিসিডেন্স বলা হচ্ছে যে কোন অপারেটর গুলো গুরুত্ব পাবে, প্রিসিডেন্স আগে আসবে, ইউজ হবে। হ্যাঁ, এই লিস্টটা চোখ বন্ধ করে যেন আপনি বলতে পারেন, কারণ একটা দুইটা কোশ্চেন এখান থেকে আসে, একটা মিনিমাম। মানে অপারেটর প্রেসিডেন্স বিষয়টা হচ্ছে যে আপনাকে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, বলবে যে অ্যান্সার দাও, বাট আপনি যে ক্যালকুলেট করেছেন সেটা আপনি সঠিক অ্যান্সার হচ্ছে না, আপনাকে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোই দেবে, বাট কোনটার পরে কোনটার আগে কোনটা কাজ করে এটা আপনি বোঝেন না বলে আপনি ভুল অ্যান্সার করে আসবেন। যোগ বিয়োগ গুণ ভাগ, রাইট? এর মধ্যে কোনটা সবার আগে কাজ করে বলেন তো? সরল অঙ্ক করেছেন না ছোটবেলায়? সবার আগে ভাগ গুণ যোগ বিয়োগ, ভাগ গুণ যোগ বিয়োগ। সো এটা অ্যাকচুয়ালি আমাদের জেনে দেন আগাতে হবে। দ্যাট মিন্স প্রথমে আমরা লেফট টু রাইটে যাই নরমালি। হ্যাঁ হ্যাঁ, লেফট টু রাইট, আপনি আসেন কিন্তু রাইট টু লেফট কনসেপ্টে। সো অ্যারিথমেটিক অপারেশনে এই যে অপারেটর যে প্রিসিডেন্স বলা হচ্ছে, এই জায়গায় সেটা সুন্দর করে বলা আছে যে কোনটার পরে কোনটা কাজ করবে। এই যে লেফট বলা আছে, লেফটেরটা আগে রাইটেরটা পরে, মানে যোগ আগে বিয়োগ পরে। এই যে এটা বিটওয়াইজ অপারেটর, লেফট অ্যারো রাইট অ্যারো। নন অ্যাসোসিয়েটিভ অপারেটর, সো নন অ্যাসোসিয়েটিভ অপারেটর এর লেফট 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 বলা হচ্ছে অলওয়েজ। তার মানে কি অলওয়েজ আপনি লেফট থেকে শুরু করে রাইটের দিকে যাবেন, রাইট থেকে লেফটের দিকে আসবে না। এই যে অ্যাসোসিয়েটিভ, খেয়াল করেছেন? একটা মাত্র এই যে রাইট কনসেপ্টে আছে। এইটা দেখেন, এটা শুধু রাইট। এই যে অ্যাসাইনমেন্ট, প্রথমে এইটা তারপরে এইটা, রাইট থেকে এই ইকুয়াল পর্যন্ত যাবে, সে সবার শেষে কি থাকবে? ইকুয়াল। আমি বুঝতে পেরেছি? সো এই অ্যাসাইনমেন্ট অপারেটরই মূলত রাইট থেকে লেফটের দিকে ক্যালকুলেট হয়, আদারওয়াইজ সবকিছু লেফট টু রাইটের দিকে যায়। ওকে, সো হ্যাঁ,
সো এই বিষয়টা একটু আমাদের মাথায় রাখতে হবে যে অপারেটর প্রিসিডেন্স বিষয়টা কি। a প্লাস বি অ্যাডিশন, a মাইনাস বি, a মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো কিন্তু বলা হচ্ছে যে অ্যারিথমেটিক অপারেশন গুলো কি, এক্সাম্পল এখান থেকে কিন্তু বলা হচ্ছে। একটু খেয়াল করেন, সিম্পল না? এই বিষয়টি কিন্তু খুবই সহজ। এই যে অড আর ইভেন প্রিন্ট করার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, বাট আপনার এই অপারেটর গুলো যদি এলোমেলো করে বসিয়ে আপনাকে যদি বলা হয় যে না আপনাকে এখান থেকে কোনো একটা অ্যান্সার বের করতে হবে, তাহলে আপনি কিন্তু কনফিউজড হয়ে যেতে পারেন। লাইক a ইকুয়াল a স্ট্রিং, b ইকুয়াল b স্ট্রিং, তাই না? তো আপনাকে বলা হচ্ছে a ডট ইকুয়াল b ডট ইকুয়াল 4, তাই না? বলেন তো, আমি এই কো করব, আমার আউটপুট কি হবে? এটা স্যার এর নিচে বি হবে, b is equal to 4, ও আচ্ছা বি b is equal to 4, b is equal to a is equal to, স্যার দুটোই তো 4 হওয়ার কথা, b কো 4 and 4 নিউ কি হবে? দুটোই 4, দুজনেই তো ফেল করেছেন, প্রথম পরীক্ষাতেই ফেল। একটু চিন্তা করে বলেন, a ডট ইকুয়াল আছে, আচ্ছা এর মধ্যে লিখেন কনক্যাট, ডট হচ্ছে কনক্যাট অপারেটর, কনক্যাট তো অপারেটর। তাহলে কি করে হবে? আমরা করি করেন করেন। এই লিস্টটা চোখ বন্ধ করে যেন বলতে পারেন সে ব্যবস্থা করতে হবে ফার্স্টে, নট দিস ওয়ান। আমাদের যেটা ব্যবস্থা করতে হবে সেটা যে উপরে আমি একটা লিস্ট দেখিয়েছি কোন অপারেটরের পরে কোন অপারেটর, রাইট? এটা তো অপারেটর প্রেসিডেন্সের কথা বলা হচ্ছে যে স্পেসিফিক অপারেটরের নাম সে দিয়ে দিয়েছে, বাট আমরা জানবো যে কার আন্ডারে কোন অপারেটর রয়েছে। আমরা জানি না যে অ্যারিথমেটিক অপারেটর কি, আমাদের জানতে হবে অ্যাসাইনমেন্ট অপারেটর কি, বিটওয়াইজ অপারেটর কি, রাইট? কম্পারিজন অপারেটর কি, এরর কন্ট্রোল, এক্সিকিউশন অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, লজিক্যাল অপারেটর, স্ট্রিং অপারেটর, অ্যারে অপারেটর, টাইপ অপারেটর। সো টাইপ অপারেটরটা কি? সবার শেষে প্রেসিডেন্স, সিরিয়াল অনুযায়ী আমাকে আসতে হবে, না সবই লেফট ধরে যাবে, লেফট টু রাইট। তার মানে প্লাস মাইনাস গুণ ভাগ, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর আসবে, এগুলো সব শেষ হওয়ার পর অ্যাসাইনমেন্ট অপারেটরের পরে বিটওয়াইজ অপারেটর, দেন কম্পারিজন অপারেটর, দেন এরর কন্ট্রোল অপারেটর। যেটা বুঝতে পেরেছেন? এটা খুব সুন্দর করে মাথার মধ্যে রাখতে হবে। অ্যাসাইনমেন্ট অপারেটর গুলোর মধ্যে আমরা নরমালি বা অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে আমরা নরমালি যে বিষয়গুলো বলে থাকি, যে এটা বাইনারি, ইউনারি, হ্যাঁ, বিটওয়াইজ, এই যে অপারেটর গুলো আছে এগুলোকে অ্যারিথমেটিক অপারেটর আমরা নরমালি বলে থাকি। তো লেটস চেক যে আমরা অ্যারিথমেটিক অপারেটর কাকে বলি। প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার, এটাকে বাইনারি বলা হয়। প্লাস প্লাস, মাইনাস মাইনাস, হ্যাঁ, জাস্ট নেগেশন, এটাকে ইউনারি অপারেটর বলা হয়ে থাকে। বিটওয়াইজ, এটাকে বিটওয়াইজ অপারেটর বলা হচ্ছে। সবগুলোই কিন্তু কার আন্ডারে চলে যায়? বিটওয়াইজ কে যদিও আলাদা ধরা হয়, অ্যারিথমেটিক ইউনারি আর বাইনারিকে অ্যারিথমেটিকই বলা হয়ে থাকে, রাইট? আচ্ছা, যদিও বিটওয়াইজ এর আলাদা নাম আছে। আবার অ্যাসাইনমেন্ট অপারেটর, মূল অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল, তার সাথে যোগ করে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল অ্যান্ড ডট ইকুয়াল। এই যে আপনারা যেটাতে ফেল করেছেন, ডট ইকুয়াল, এটা কনক্যাটেনেশন অপারেটর, কনক্যাট অ্যাসাইনমেন্ট অপারেটর। সো
এগুলো হচ্ছে অপারেটর ইস্যু এবং অপারেটর প্রিসিডেন্স নিয়ে আমরা কিন্তু কথা বলছি। মানে প্লাস ইকুয়ালস আর কনক্যাট ইকুয়ালস এর মধ্যে কনফ্লিক্ট করে দিয়েছিলাম। প্লাস ইকুয়াল আর কনক্যাট ইকুয়াল, প্লাস ইকুয়ালটা হচ্ছে পিএসপি এর জন্য যেহেতু বলা হচ্ছে এটা অ্যারিথমেটিকই, বাট জাভাস্ক্রিপ্টের বেলা আবার কনক্যাট। বাট জাভাস্ক্রিপ্ট নিয়ে তো আমরা কথা বলছি না, আমরা কথা বলছি পিএসপি নিয়ে। সো প্লাস হচ্ছে অ্যারিথমেটিক প্লাস আর ডট হচ্ছে কনক্যাট। ঠিক আছে, ডট হচ্ছে আমার কনক্যাটেনেশন। আচ্ছা, তো এরপরে আছে কিন্তু কন্ডিশনাল অপারেটর, গ্রেটার দ্যান। এক্সাম্পলটার ব্যাপারে আমার একটু সমস্যা আছে। হ্যাঁ বলেন। যেটা এখানে দেওয়া আছে স্ট্রং ট্যাগটা দিয়ে, এটা কি আমাকে HTML ভিতরে দিতে হবে? ফাইলটা যদি আমি হুবহু কপি করি এখান থেকে, না, কিন্তু আমাকে এরর দেখাচ্ছে। আপনি পিএসপি এর মধ্যে দিয়েছেন যে, আচ্ছা ফাইলটা HTML ফাইল হতে হবে না, পিএসপি ফাইলই হবে, ওই ট্যাগ আপনার ওটা দরকার নেই। আপনি যদি স্ট্রং করতে চান তাহলে পিএসপি এন্ড করে আবার ওপেন করতে হবে। ঠিক আছে, পিএসপি এর মধ্যে HTML লিখলে ওটা এররই আসবে, বাট পিএসপি এর বাইরে HTML লিখলে সেটা আর এরর আসবে না। যা বলছিলাম দেখেন, এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটরের দিকে আমি যাচ্ছি। গ্রেটার, গ্রেটার ইকুয়াল, লেস, লেস ইকুয়াল, ওকে, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল। বেসিক্যালি এই 6টা ছিল হচ্ছে কন্ডিশনাল অপারেটর, বাট 7 এ এসে বা 5.6 থেকে আছে আইডেন্টিক্যাল অপারেটর। হ্যাঁ, মানে এটা ভ্যালু তো কম্পেয়ার করে প্লাস ডাটা টাইপও কম্পেয়ার করবে। হ্যাঁ রাইট, হ্যাঁ ভ্যালু কম্পেয়ার, এটা ইকুয়ালিটি চেক করে, ভ্যালু সমান থাকলে সে ট্রু বলে, আর সমান না থাকলে সে এটাকে ট্রু বলে। আর এটা হচ্ছে শুধু ভ্যালু সমান হলে হবে না, ভ্যালু এবং ডেটা টাইপও সমান হতে হবে, তখন ট্রু বলবে, আর নট হলে সে ফলস বলবে। মানে এ যাকে সত্য বলবে তাকে কি বলবে? মিথ্যা বলবে। রাইট, নট মানে কি অলওয়েজ উল্টোটা। তো জাভাস্ক্রিপ্টে যদি সমান সমান দেই, নেটবিনসে বারে সাজেস্ট করে যে 3 দেই তো। এটা পিএসপি 7 যেহেতু সেটাকে সাজেস্ট করছে, তো 3টা ইকুয়ালটাকে বলা হয় এটাকে আইডেন্টিক্যাল অপারেটর। সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি লজিক্যাল সেগমেন্টে। লজিক্যাল যে অপারেটর গুলো আছে এন্ড, অর, নট, এবং এগুলো ছিল লজিক্যাল অপারেটর। এছাড়াও কিছু স্ট্রিং অপারেটর, অ্যারে অপারেটর, টাইপ অপারেটরস কিন্তু রয়েছে, যেটা আমাদের পিএসপি ম্যানুয়ালে আরেকটু এলাবোরেট করতে হবে, পড়াশোনা করতে হবে। কিন্তু অপারেটর প্রেসিডেন্সে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে কিন্তু অ্যারে বলা হচ্ছে, রাইট? অ্যারে কি থার্ড ব্র্যাকেট দিয়ে হয় না? সো থার্ড ব্র্যাকেটটা অ্যারে অপারেটর। রাইট অ্যারিথমেটিক মাল্টিপ্লিকেশন বলা হচ্ছে যে রাইট, টিল্ট, এগুলোকে ইনক্রিমেন্ট অপারেটর, এটা ইন্টিজার। ফ্লোট অপারেটর আছে, স্ট্রিং অপারেটর রয়েছে, ঠিক আছে, অ্যারে, অবজেক্ট, বুলিয়ান অপারেটর রয়েছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট গুলো আছে না, এই যে এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট, এটাকে বলা হচ্ছে কি ডিক্রিমেন্ট অপারেটর। সো অ্যাডিশনাল ইনফরমেশন অপারেটর সম্পর্কে আমরা কিন্তু বলছি। এটাকে টিল্ট বলা হয়, টিল্ট। হ্যাঁ, এই যে এটা তেমন কোনো কাজে না লাগলেও ইমপ্যাক্ট কিন্তু আছে, এটার ইমপ্যাক্ট আছে। এটাকে বিট ওয়াইজ অপারেটরের মধ্যে ধরা হয়। আচ্ছা, বিট ওয়াইজ অপারেটরের মধ্যে ধরা হয়। সো এক্সাম্পল বের করার চেষ্টা করবেন। হ্যাঁ, যে বিট ওয়াইজ অপারেটর দিয়ে আমরা এক্সাম্পল দেখতে চাচ্ছি। পিএসপি ম্যানুয়ালেই পাবেন, অথবা গুগলিং করবেন যে আমরা বিট ওয়াইজ অপারেটর, স্পেসিফিক বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটর যে রাইট অ্যারো 2টা, লেফট অ্যারো 2টা, হ্যাঁ, টিল্ট, এগুলোকে সব বিট ওয়াইজ অপারেটর বলা হয়ে থাকে। এমন তো স্যার কোশ্চেন আসতে পারে যে অ্যারিথমেটিক লজিক্যাল আর একটা টিল দিয়ে দিল, বলতে পারে যে যেটা বিট ওয়াইজ অপারেটর ওটা ঠিক ছিল। যে দেখেন অপারেটরের যে প্রিসিডেন্স গুলো আমি বলছি যে এগুলো খুব সুন্দর করে মাথায় রাখতে হবে, আদারওয়াইজ অনেক কোশ্চেনের অ্যান্সার আপনারা করতে পারবেন না। ছোট ছোট যে কোশ্চেন গুলো দেওয়া আছে, যে সলিউশন গুলো, এগুলো কিন্তু করতে পারতে হবে। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে প্লাস ইকুয়াল সি প্লাস ইকুয়াল এ, মানে কি সি ইকুয়াল সি প্লাস, এটা তো আমরা জানি, রাইট? বেসিক লেভেলের কোশ্চেন থেকে যে মাইনাস
আবার এই যে ডট, এটার উপরেই কিন্তু আপনাদের একটা এই যে ছোট্ট একটা এক্সাম্পল, এই যে ডটের ক্ষেত্রে এটা দেয়া হলো। এই যে বিটওয়াইজ অপারেটর এখান থেকে বলা হচ্ছে, এই যে বিটওয়াইজ অপারেটর, বিট দ্যাট আর সেট ইন বোথ এ এন্ড বি আর সেট। এটা এই যে বিটওয়াইজ অপারেটর মানে যখন দুইটা এন্ড তখন এন্ড অপারেটর, বাট একটা এন্ড থাকলে সেটা বিটওয়াইজ অপারেটর। এন্ড অর এটা কিন্তু এক্সঅর, এটাকে টিলটাকে বলা হচ্ছে কি নট। এই যে শিফট লেফট মানে একটা ভ্যালু লেফটের দিকে যাবে, শিফট রাইট, সো রাইট ভ্যালু হবে। সো আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে এই বিষয়গুলোকে দেখার চেষ্টা করব। এখানে একটা ছোট্ট এক্সাম্পল সেট করা আছে, লুপ টুপ চালিয়ে, বাট এটা আমি পরে আলোচনা করব। মনে করবেন যে এখানে যেহেতু ফরেস্ট স্টোরেজ আছে, যেহেতু আমরা ফরেস্টের কনসেপ্ট আমরা এখনো ধরি নাই, সো এক্সাম্পলটা আমি এক্সিকিউট করছি না। কম্পারিজন অপারেটর আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি, ঠিক আছে? আমি কম্পারিজন অপারেটর নিয়ে কথা বলেছি, বাট একটা জিনিস ওখানে আলোচনায় আসে নাই, এটা কি ডাবল ইকুয়াল, তাই না? এটা কি আমার আইডেন্টিক্যাল? এখানে বলা হচ্ছে যে ট্রু ইফ এ ইজ ইকুয়াল টু বি অ্যান্ড দে আর অফ দ্য সেম টাইপ। সেটা এই কথাগুলো খুব ভালো করে স্পষ্ট করে পড়ে মনে রাখার চেষ্টা করবেন। এটা কি আমার নট ইকুয়াল, সাথে সাথে এটাও কিন্তু আমার নট ইকুয়াল। সো নট ইকুয়াল আর লেস দেন গ্রেটার দেন একসাথে দেওয়াটাও কিন্তু নট ইকুয়ালই বলে, সেম কাজ করবে, এক্স্যাক্টলি সেম, আপনাকে কনফিউজ করতে পারে। আপনি তখন কোশ্চেনের উপর বেস করে আমাকে অ্যান্সার করতে হবে, এটাও নট ইকুয়াল, এটাও কি নট ইকুয়াল। বাট আমাকে এটা যদি দিয়ে বসে, আমি কিন্তু যদি বুঝতে না পারি তাহলে কিন্তু বিপদ। তার মানে এর ইউজও আছে, আমি এটাকে ইউজ করবো আর এটাকে ইউজ করবো না এরকম না, আমি যে কোনো সময় এটাকে নট ইকুয়াল হিসেবে ইউজ করতে পারি। সবই কি কম্পারিজন অপারেটর, এবং সব আমরা ইউজ করেছি। এটা গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়াল, সবই বলা হচ্ছে যে লেস ইকুয়াল গ্রেটার, স্পেসশিপ and integer less than equal to or greater than 0 then a is respectively less than equal to or greater than b available as a PSP 7। এটা PSP 7 এর জন্য। এটা একটু দেখেন, less than, হ্যাঁ, equal or greater than 0, হ্যাঁ, 0 when a is respectively less than equal to or greater than b, that means a is always true। এই কন্ডিশনটা কি ফলস হওয়ার কোনো সম্ভাবনা আছে? একটু খেয়াল করে দেখেন, বড় হয় তাহলে সব সময় ট্রু, রাইট। a 0 চেয়ে বড় হলে সব সময় ট্রু। এর মান যদি কখনোই 0 চাইতে বড় হয় তখন সে অলওয়েজ কি ট্রু। আর যদি সে বুদ্ধি করে এর মান 0 করে দিয়ে কখনো এটা দেয়, তার মানে কি এটা ফলস, হ্যাঁ? সো এই টার্মটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আমরা অপারেটর অনেক আগে থেকেই জানি, বাট এটা যে একটু ডিফারেন্ট স্টাইলে জানা সেটা কিন্তু আস্তে আস্তে করে আপনারা বুঝতে পারছেন যে আমরা এখনো অপারেটর গুলোতে এভাবে কখনোই চিন্তা করে দেখি নাই, রাইট? বাট আমরা হয়তো অনেক সময় অনেক দিন ধরে প্রোগ্রামিং করছি। একটু খেয়াল করেন যে ভার্ডাম a ইকুয়াল ইকুয়াল a, এই যে ক্যাপে মানে 0 ইকুয়াল ইকুয়াল কি বলেছে a, আবার ভার্ডাম 1 0 1, সে অ্যাকচুয়ালি আউটপুট দেখানোর চেষ্টা করেছে 1 1 1, ট্রু না? আচ্ছা, এটা কিন্তু 1 1 কি হবে ট্রু, এটাও কিন্তু 0 0 কি ট্রু, 10 ইকুয়াল ইকুয়াল 10 ট্রু, 100 ইকুয়াল ইকুয়াল LEB। এটা বেসিক্যালি আমাদের চেক করে দেখতে হবে, হ্যাঁ, আউটপুট দেখতে হবে। এই 1 দিস ওয়ান কি লেস ইকুয়াল গ্রেটার 1 ট্রু, 1 লেস ইকুয়াল, এটা -1 দেখাচ্ছে, ইন্টিজার ইকো 2 লেস ইকুয়াল গ্রেটার ট্রু। সো এই বিষয়গুলো আমরা এই এক্সাম্পল গুলো প্রিন্ট আউট করে আপনার একটা একটা করে চেক করবেন বিষয়টা কি হচ্ছে।
স্যার ওইটা প্রথমটা যে এক্সাম্পলটা ছিল 0 0 যেটা ট্রু দেখাচ্ছে প্রথমটা, সো ওইটা ফলস হওয়ার কথা না? কোনটা? এই যে এটা পার্ট নাম এখন প্রথমটা, এটা হ্যাঁ না, এটা ট্রুই তো। এর তো মান আছে, মান থাকলে এটা কি 1 হিসেবে আসবে না? যেহেতু এটা একটু চেক করা দরকার আমাদের। মানে কোশ্চেন তো করতে হবে, তারপর নিজের কোশ্চেন ক্রিয়েট করতে হবে। এটিকে আমরা রান করাই। ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট এ অ্যাসিউমড এ। ঠিক আছে, লাইন নাম্বার 3 4 বেশ কিছু এরর আছে, নোটিস আছে বেসিক্যালি। প্রথম ভ্যালুটা হচ্ছে বুলিয়ান ট্রু ভারডাম এর ক্ষেত্রে। আমরা যদি ভারডাম এর কোডটা দেখি, যে 0 ইকুয়াল ইকুয়াল, আচ্ছা এই কোডগুলোর জন্য এরর আসছে, কপি করে আনার জন্য। আমি
এভাবে লিখতে হবে। কপি করে আনলে ওইটা উল্টো করে কি যেন চলে আসে। টেস্টে এরকম হবে কালকে দেখছি। আমি ছবি তুলে রাখছি, আমি ছবি তুলে চালাইছি পুরাই তো। বুলিয়ান ট্রু, বুলিয়ান ট্রু, বুলিয়ান ট্রু, বুলিয়ান ট্রু, সবগুলো কিন্তু বুলিয়ান ট্রুই আসে। তো ইনফ্যাক্ট এখানকার যে ইস্যুগুলো, যে যখন কম্পেয়ারে যাচ্ছে, রাইট, এগুলো কিন্তু ইন্ডেক্স ক্রিয়েট করছে, রাইট, ইন্ডেক্স ক্রিয়েট করছে। ইন্ডেক্স ক্রিয়েট করা মানে হচ্ছে 0তম ইন্ডেক্সে যে ভ্যালুটা, হ্যাঁ, ডাম্প করে যখন এটা 0তম ইন্ডেক্সের ভ্যালু, 1তম ইন্ডেক্সের 01, এটা 10, এটা বেসিক্যালি 1E1 মানে কি, 1E কে 0 ধরায়, একটা 0। 1E2 মানে কি 100, মানে 1 এর পর দুইটা 0। 1E3 মানে কি একের পরে তিনটা 0। দ্যাট মিন্স এরা ইকুয়াল, রাইট, দ্যাট মিন্স এরা ইকুয়াল। দেখেন 1 আর 01, 01 1E, রাইট, দ্যাট মিন্স 1 1 এ ট্রু। বাট একটা কনফিউশন থাকে ডাম্পের, 0A, এ বেসিক্যালি হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স বলা হয়, লাইক বি আমি যদি বলি, একটু খেয়াল করেন, ফার্স্ট ইন্ডেক্সও 0 থাকে। হ্যাঁ, সে ইন্ডেক্স যেহেতু যাচ্ছে, সো ইন্ডেক্স অনুযায়ী ওটাকে সে ট্রুই বলছে। ওকে, সো যখনই কখনো যদি এরকম কোনো কন্ডিশন আপনারা দেখেন, তাহলে এটাকে আমরা ট্রু বলেই ধরে নিব। ওকে, হ্যালো, 1E অ্যারে হিসেবে, কারণ ও তো অ্যারেকেই প্রিন্ট করে, হ্যাঁ, এই সব কিছুকে অ্যারে হিসেবেই নেয়। এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট 1 3 ফলস হয়ে গেছে, খেয়াল করেছেন? ওখানে আছে দুইটা শূন্য। হ্যাঁ, কারণ এখানে আছে 100 আর এটা বেসিক্যালি কি 1000। বুঝতে পেরেছেন? সো এই ছোট ছোট ইস্যুগুলো, এই জায়গায় যদি কোনো কিছু না রাখি, নাল রাখি, তাহলে কি ফলস হবে? আপনার তো এটা 13 হয়ে যাবে। এটা না, প্রথমটা তাহলে ফলস হওয়ার কথা হবে। কোনটা? বি তে যদি নাল রাখি, হ্যাঁ, বি তে যদি কোনো কিছু না রাখেন তাহলে তো ফলসই হবে, কারণ সে তো ওখানে কোনো কিছু পাবে না। যদিও ইন্ডেক্স নাল হলেও একটা ভ্যালু, নালও 0, নালও ভ্যালু, হ্যাঁ, নালও ভ্যালু। সো কোটেশন তো সিঙ্গেল কোড, ওটাও একটা ভ্যালু হিসেবে নেবে। সো কিছুটা ধরা যাচ্ছে না যে বিষয়টা কি, আমরা যেন এটাকে ধরতে পারি। ঠিক আছে, আবার এখান থেকে আসি পরে যে দুইটা এক্সাম্পল। শুধু 1 আছে, 0 -1 আর 1 আছে। কিউটা হচ্ছে 0 1 1 কি 0 না? দেখেন আমি যদি এটা দেই, এবার বলেন কি আসবে?
15 দেই, কত আসবে একটু বলেন। আমি নিউ লাইন দিয়ে দেই, সবার নিচে একটা নিউ লাইন দিয়ে দেই। বলেন, এই কনসেপ্ট থেকেই বলেন এখানে কি আছে। এখানে কি ছিল? 2 ছিল আর 1 ছিল। এবার এরকম দেখাচ্ছে না? দাঁড়ান, জিরো, 1, -1 আর 1 দেখাচ্ছে। সো আমি যদি এটা কত বলি, 22 বলি, তাহলে কত আসবে? -1, কারণ আমি যদি এখানে 11 নিয়ে আসি, সে মাইনাসে চলে যাচ্ছে কখন? যখন লেফট ভ্যালুটা স্মলার দেন রাইট ভ্যালু, সে অলওয়েজ কোথায় চলে যাচ্ছে? মাইনাস। সমান হলেই কি? 0, আর রাইটেরটা বড় হলেই 1। এটা মনে রাখবেন। যদি সমান হয় 0, লেফটেরটা ছোট রাইটেরটা বড়, তাহলে -1। লেফটেরটা বড় রাইটেরটা ছোট, লেফটেরটা ছোট রাইটেরটা, লেফটেরটা বড় রাইটেরটা ছোট, তাহলে +1। দিস দুই তিনটা জিনিস থাকবে আমার। হ্যাঁ, 0 -1 কারণ আমি যদি কোনো কন্ডিশন বলি এরকমই তো হবে। যদি সমান হয়ে যায়, 1 1 হয়, ফর এক্সাম্পল 2 2 হলো, 3 3 হলো, অলওয়েজ কি 0, রাইট? লেফটেরটা ছোট রাইটেরটা বড়, যতই বড় হোক না কেন -1, রাইট? আর লেফটেরটা বড় রাইটেরটা ছোট, যতই ছোট হোক না কেন +1। ঠিক আছে, রাইট? সো এই বিষয়গুলো আমরা যেন মাথায় রাখি। কিছু এক্সাম্পল আছে, আমরা এই এক্সাম্পল গুলোকে একটু এক্সিকিউট করে করে দেখবো এবং বোঝার চেষ্টা করব। এরর কন্ট্রোল অপারেটর আছে একটা, সেটাকে @ বলা হয়ে থাকে। কালপ্রিট পিএসপির, হ্যাঁ, এটাকে পিএসপি কালপ্রিট বলা হয়ে থাকে। যে আপনি যদি কোন স্টেটমেন্টের আগে @ লিখেন, সিনট্যাকটিক্যাল কোনো এরর হবে না, বাট ওই স্টেটমেন্ট বা ওই কন্ডিশন, ধোঁয়া আসছে কোথা থেকে? বাইরে মনে মশা ওষুধ, বাইরে মশার ওষুধ গন্ধটা আমি গন্ধ ওই যে ডেলোয়ার কলোনির মধ্যে মারে তো, ওই সিটি কর্পোরেশন থেকে। ওকে, যেটাকে আমরা বলছিলাম যে এরর কন্ট্রোল অপারেটর, দিস এরর হওয়ার সম্ভাবনা আছে কোন স্টেটমেন্টে, বা তার সামনে যদি আপনি এটা বসিয়ে দেন, ওটা স্কিপ করবে, এররটা শো করবে না। লজিক্যাল এরর বেসিক্যালি, বাট এটাকে নট টু ইউজ বলা হয়। প্রোগ্রামিং এর সময় এটা ইউজ করাটা অন্যায়। আপনি কনফিউজ করছেন, এটা অ্যাবনর্মাল বিহেভিয়ার শো করতে পারে আপনার প্রজেক্টে। হ্যাঁ করে, বাট যদি বিপদে পড়ে যায় ইন দ্যাট কেস, আদারওয়াইজ এটা ইউজ করা একেবারেই, হ্যাঁ, এটা ইউজ করার কারণ হচ্ছে যে লাইক আপনি সেশন স্টার্ট করছেন, বাট সেশনটা কি করছে, ডুপ্লিকেট হয়ে গেছে। আপনি @ বসিয়ে দিলেন, তখন ওই এররটা শো করবে না আমার সামনে। অনেক সময় দেখে না যে হেডার অলরেডি সেন্ড, এরকম একটা পিএসপি এরর আসে, ওটাকে স্কিপ করার জন্য, অথবা লজিক্যাল কোনো মিস্টেক আপনি ওভারলুক করতে চাচ্ছেন, মানে সেম টাইম কাজ করবে, লাইক 99% টাইম কাজ করবে, 1% সময় এটা প্রবলেম ক্রিয়েট হতে পারে কোনো একটা সার্টেন টাইমে, সেখানে আপনি @ ইউজ করছেন। এটা বেসিক্যালি ইউজ করাটা অন্যায়। ম্যানুয়ালে যাবেন, পরে সুন্দর করে একটা নোট দেওয়া আছে যে নট টু ইউজ, আপনি এটা ইউজ করবেন না, প্র্যাকটিস করাটা ওয়াইজ না। এটা বাদ দিয়ে দিলে তো না, এটা রেখে দিয়েছে কাজের প্রয়োজনে। ইকুইভ্যালেন্স যে অপারেটর গুলো আছে, এগুলো আমরা অলরেডি দেখেছি, হ্যাঁ,
এই যে ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, এই কনসেপ্ট গুলো আমরা দেখেছি। এক্সিকিউশন যে অপারেটর গুলো আছে, ক্রেগলিস্ট, ব্যাকট্রিক্স অপারেটর, ব্যাকট্রিক্স যে কোটেশন, ব্যাকট্রিক্স অপারেটর ইউজ হয়। বাট এই যে প্রি যেটা বলা হচ্ছে, হ্যাঁ, যে কোনো একটা ভেরিয়েবলে কিছু একটা নিয়েছেন, দেন এই প্রি এর ভেতরে আপনি ইকো করছেন। প্রি দিয়ে আমরা যে ডাম্প করি না, ডাম্প করার আগে যে প্রিটা দেওয়া হয় সেটা। আবার শেল এক্সিকিউশন, দ্য ব্যাকলিস্ট অপারেটর টু ডিসেবল হোয়েন সেলফ মোড অফ এনেবল অর শেল এক্সিকিউশন ইজ ডিসেবল। মানে শেল এক্সিকিউশনের জন্য এনেবল ডিসেবল করার ক্ষেত্রেও কিন্তু আমরা এই কোটেশনটা ইউজ করতে পারি। ডাবল কোট বেসিক্যালি এটা, দুটো সিঙ্গেল কোট আর ডাবল কোট, দুটো যে ডাবল কোট দিয়ে আমাকে ব্লক করা হচ্ছে। In short, the backtick operator makes it possible to execute a shell command and retrieve its output. So output will store the content of the current working directory. Okay. Increment decrement operator আমরা জানি, হ্যাঁ, মাইনাস লেফটে থাকলে কি হয়, রাইটে থাকলে কি হয় সেটাও কিন্তু আমরা জানি। পোস্ট ডিক্রিমেন্ট, রাইট, হ্যাঁ, প্রি ডিক্রিমেন্ট, হ্যাঁ। এক্সাম্পলটা এখান থেকে দেওয়া আছে, বেশ কিছু এক্সাম্পল এখান থেকে দেওয়া আছে। লজিক্যাল অপারেটরে আলাদা করে বলার কিছু নাই, এক্সঅর এক্সনর গুলো আপনারা একটু জেনে নেবেন। দুইটা সমান হলে, দুইটা অসমান হলে এক্সঅর এক্সনর, রাইট, এই কনসেপ্টে কাজ করে। আর আমরা এন্ড অর নট তো আমরা জানি। স্ট্রিং অপারেটর, এই যে ডট আছে, ডট ইকুয়াল টু অপার আছে, দেখেছেন? দেয়ার আর টু স্ট্রিং অপারেটর। দ্য ফার্স্ট ইজ কনক্যাটেনেশন অপারেটর, ডট, আর সেকেন্ড ওয়ান ইজ ডট ইকুয়াল, রাইট। ডট কি করে? দুইটা ভেরিয়েবলকে, দুইটা স্ট্রিংকে কনক্যাট করে, অথবা একটা ভেরিয়েবল একটা স্ট্রিংকে কনক্যাট করে। আর ডট ইকুয়াল কনক্যাট করে অ্যাসাইন করে। এই দুটোকে, হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা আমরা দেখলাম, হ্যাঁ, এই যে এক্সাম্পল এখানে কিন্তু বলেই দেওয়া আছে। আরেকটা এক্সাম্পল এখান থেকে দেওয়া হচ্ছে, অ্যারে অপারেটরস। এই যে অ্যারে অপারেটর, এটাকে অবজেক্ট সাইন বলা হয়ে থাকে, অ্যারে অপারেটর। হ্যাঁ, এই যে অপারেটরটা দেখছেন না, ইকুয়াল গ্রেটার দেন, এটাকে আমরা অ্যারে অপারেটর বলে থাকি। এটা বেসিক্যালি অ্যাপেল অ্যাসাইন করবে কার মধ্যে? এর মধ্যে। ব্যানানা অ্যাসাইন করবে কার মধ্যে? বি এর মধ্যে। সো এটাকে আমরা কি বলছি? হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ অ্যারে। আপনি যখন একটা সিঙ্গেল লাইনে অ্যাসাইন করেন ভ্যালু, একসাথে অনেক ভ্যালু, তখন এই অ্যারে অপারেটর ইউজটা আমরা করে থাকি। টাইপ অপারেটরস, instance of is used to delimit whether a PSP variable is an instantiate object of a certain class. Example 1, using instance of the class. এটা টাইপ অপারেটর যদি আমরা বলি, এই যে এ, হ্যাঁ, এ ইনস্ট্যান্স অফ মাই ক্লাস, এটা হচ্ছে টাইপ অপারেটর আপনি বলতে পারেন। এখানে বলা হচ্ছে, একটু খেয়াল করেন, instance of is used to delimit whether a PSP variable is an instantiated object of a certain class. Example 1, using instance of with class. টাইপ অপারেটর হিসেবে আমরা ধরতে পারি। আরো কিছু এক্সাম্পল, ভেরিয়েবল, না ভেরিয়েবলটা এখন না, ভেরিয়েবল পরে, বাট এই পর্যন্ত আমরা যদি একটু কনসেন্ট্রেট করি, তাই না? এই যে ক্লাসের নাম একটা বলা হচ্ছে, এবং মাই ক্লাস, মাই ক্লাসের একটা অবজেক্ট তৈরি হচ্ছে এতে, মানে এ ইজ এ ইনস্ট্যান্স অফ মাই ক্লাস, আবার এ ইজ এ ইনস্ট্যান্স অফ নট মাই ক্লাস। সো দুইটা ক্লাসেরই, সো এ হবে ইনস্ট্যান্স, হ্যাঁ, এই হবে ইনস্ট্যান্স। এটা টাইপ অপারেটর আমরা নরমালি বলে থাকি। সো আমরা জাস্ট পিএসপি বেসিক সিনট্যাক্স এবং অপারেটর নিয়ে আজকে কথা বললাম। যদি এখানে কিছুটা ভেরিয়েবল নিয়ে আলোচনা আছে, আমরা এটা ভেরিয়েবলটা একটু রিভিউ করব সবাই, হ্যাঁ, ভেরিয়েবলটা দেখে আসব। দেন নেক্সট ক্লাসে আমরা ভেরিয়েবল, কন্ডিশনাল অপারেটর, লুপ,
এদিকে আমরা একটু যাবো এবং ছোট ছোট এক্সাম্পল ওই দিন আস্তে আস্তে করে বাড়তে থাকবে কিন্তু, হ্যাঁ। আর বৃহস্পতিবারে ক্লাস হলে পরের ক্লাসের জন্য আবার কিন্তু একটা এক্সামও হবে। আমাদের কি রবিবারে কোন এক্সাম? হ্যাঁ, সম্ভাবনা আছে। ওকে, সো এক্সাম নিলে ভালো তো, মানে একটু রোববারের ক্লাসটা সোমবারে হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, রোববারের ক্লাসটা সোমবারে, আমার একটু কাজ আছে ওই দিন। যাই হোক, আমি আগে থেকে বলে দিব। আচ্ছা, সো সেই ক্ষেত্রে আমি আপনাদের ডে 2টাও দিয়ে দিচ্ছি। 1 তো পড়েছেন না? 2 কি অনলাইনে আছে না? নামিয়েছেন আপনারা? অনলাইনে স্যার, আপনি আমাকে দিয়েছিলেন। আচ্ছা, আমাকে একটা পেন ড্রাইভ দেন। 1 2 দিয়েছিলাম। 1 2 3 4। তাহলে একটু ওনাকে দিয়ে দেন, ঠিক আছে? ওনাকে দিয়ে দেন, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি ভিডিওটাও দিয়ে দিচ্ছি। আজকের মতো আমি এখানেই রাখছি।